রাজনীতিতে প্রতিযোগিতা বাড়াবে তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি। মত রাজনীতিকদের, নতুন দলে সরকারি পৃষ্ঠপোষকতা যেন না থাকে প্রত্যাশা। কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে 24-এর হালনাগাদ তালিকাতেই করতে হবে ভোট। নিবন্ধন আইনেও আসবে সংশোধন। সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে শুরু পবিত্র রমজান। মক্কা মদিনার মসজিদে মসজিদে মুসল্লিদের তারাবি নামাজ আদায়। বাংলাদেশে রোজা শুরু হতে পারে কাল। You're gambling with World War III, and what you're doing is very disrespectful to the country, this country. ট্রাম্প জেলেনস্কি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়। কিয়েভ মস্কো শান্তি চুক্তির তাগিদ মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতি চাইলেও রাশিয়ার সঙ্গে আপোষে নারাজ ইউক্রেন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। রাজনীতির মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানের নায়করা। নাহিদ ইসলাম, আখতার হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আহ্বায়ক কমিটি। তরুণদের রাজনৈতিক দলকে শুভেচ্ছা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢল নামে ছাত্র জনতার। বিভাজন ভুলে ঐক্যের রাজনীতির শপথ নেন নেতারা। বলেন, স্বৈরতন্ত্রের কবর রচনা করে গণতন্ত্রের পথে হাঁটবে বাংলাদেশ, আর ঠাঁই হবে না ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির। হাসান ওয়ালির প্রতিবেদন। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে গণজোয়ার ছিল রাজধানী জুড়ে, 25-এর 28 ফেব্রুয়ারিতে মানিক মিয়া এভিনিউ যেন তারই পুনরাবৃত্তি। জুলাই আগস্টে স্বৈরাচারের চোখে চোখ রেখে লড়ে যাওয়া ছাত্র জনতার সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সংসদ ভবন এলাকা। মিছিল আর স্লোগানে প্রকম্পিত চারপাশ। এই মিছিলে এসে জড়ো হন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। যে ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ তা পুনর্গঠনের স্বপ্ন দেখছেন তারা। ছাত্র জনতার যে বিশ্বস্ততা অর্জন করেছে, এটা আগামী দিনের একটা নেতৃত্ব দিবে, বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। বাংলাদেশ নতুন পথে যাত্রা করতে চায় এবং নতুনভাবে জেগে উঠতে চায়। আর এই নতুনভাবে জেগে ওঠার জন্য তরুণদের অবশ্যই বাংলাদেশের হাল ধরতে হবে। রক্ত দিয়ে যারা অবরুদ্ধ স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন জনতার হাতে, তাদের নেতৃত্বেই নতুন এই রাজনৈতিক দল। বিপ্লবীদের শপথ, স্বৈরতন্ত্রের কবর রচনা করে বাংলাদেশ হাঁটবে গণতন্ত্রের পথে। শুক্রবার বিকেল 4:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ রাজনীতির শপথ নেন নেতারা। আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যেই আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে, তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। এরপর নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম। পরে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টার পদ ছেড়ে নতুন দলের দায়িত্ব নেয়া নাহিদ ইসলাম জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মানুষ। বাংলাদেশে পাকিস্তান কিংবা ভারতপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলেও সাফ জানান তিনি। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না।
বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। মুহুর্মুহু স্লোগানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানান ছাত্র জনতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন দলের যাত্রাকে ইতিবাচক বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র স্বার্থকে পেছনে ফেলে গণ অভ্যুত্থানে অংশ নেয়া সব দল এক হয়ে কাজ করবে বলে আশা তাদের। এদিকে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রার সাক্ষী হলেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক। দেশের নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়। জুলাই গণ অভ্যুত্থানের নায়করা নামছেন রাজনীতির মাঠে। তাই তো অভিষেকের দিনে সংসদ ভবনের সামনে প্রশস্ত সড়কের যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। জনসমুদ্রে পরিণত হয় মানিক মিয়া এভিনিউ। যাদের নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনার পতন, তাদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের যাত্রার সাক্ষী হলেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক। নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের পথ চলাকে স্বাগত জানিয়েছেন তারা। যেসব যুবকেরা বিশ্বাস করে এইসব পরিবর্তন ঘটিয়েছে, এটা যেন পূরণ হয় ভালোর জন্য, সবার ভালোর জন্য। বিভাজন নয়, একতার রাজনীতির সূচনা করতে চায় তরুণরা। আত্মপ্রকাশের দিনে আমন্ত্রণ জানানো হয় দেশের 36টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন দলের যাত্রাকে ইতিবাচক বলে মনে করেন তারা। যত বেশি রাজনৈতিক দল আসবে, তত বেশি রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা বাড়বে। তাদের সকল নেতৃত্ব যেন এভাবেই জাতির সামনে একটা স্বচ্ছ পানির মতো একটা অবস্থান তৈরি করে। এই নতুন রাজনৈতিক দল যদি আত্মপ্রকাশ করে, তাদের যদি সেই দায়িত্ববোধ থেকে তারা কাজ করতে পারে, আমি মনে করি সামনের দিকে তারা অনেক অগ্রসর হতে পারে। নতুন দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে আমি তো মনে পুরো জাতি আজকে খুবই আনন্দিত। বিভিন্ন দলের শীর্ষ নেতারা বলেন, গণতান্ত্রিক দেশে সুস্থ ধারার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ স্বাভাবিক বিষয়। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যাপারটিকে কঠিন করে তুলেছিল। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের পরিবেশে যদি আমরা এক লক্ষ্যে চলতে পারি, তো আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে, মজবুত হবে। মানুষ একটা বড় ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র স্বার্থকে পেছনে ফেলে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে, এমনটি প্রত্যাশা রাজনীতিকদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন রাজনীতিকরা। আগামীর রাজনীতিতে তরুণদের দল কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনই উপসংহারে পৌঁছতে চায় না রাজনৈতিক মহল। আবার নতুন দলের পেছনে যেন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে, সে বিষয়টিও ভাবনায় রয়েছে অনেকের। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। জল্পনা কল্পনা শেষে যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। রাজনীতির মঞ্চে জুলাই অভ্যুত্থানের নায়কেরা। তরুণদের এই দল নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তুমুল আলোচনা, সাড়া ফেলেছে জনমনেও। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরুকে কিভাবে দেখছে অন্য রাজনৈতিক দলগুলো? নেতারা বলছেন, রাজনীতিতে বৈচিত্র্য আর প্রতিযোগিতা বাড়াবে নতুন শক্তি। আমাদের স্টেক হোল্ডার হচ্ছে দেশের সম্মানিত নাগরিকগণ। তাদের চাহিদা, তাদের অধিকার, তাদের চিন্তা, দর্শন, পরিকল্পনাকে কে ভালো লালন করে, এটা দেখার সুযোগ তো যত বেশি দল হবে, যত বেশি চিন্তার রাজ্য আমাদের ব্যাপকতা বাড়বে, তত বেশি আপনার বাছাই করাটা সুবিধা হবে। এই কারণে আমি মনে করি রাজনীতির মাঠে যদি আরও দুইটা দল হয়, আমাদের সেক্ষেত্রে আমরা ইতিবাচক চ্যালেঞ্জ হিসাবে নেব। বাংলাদেশের রাজনীতি করলে বাংলাদেশের থিম, বাংলাদেশের উদ্দেশ্য, বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের লক্ষ্য, এই জিনিসগুলো সামনে আসলে ভালো। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে কাজ করবে তরুণদের দল, এমন প্রত্যাশাও রাজনীতিকদের। আমি আশা করব নতুন কোনো দল অন্য কোনো গ্রুপের প্রশ্রয় বা স্বার্থ রক্ষাকারী দল হিসাবে গড়ে উঠবে না। 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে তারা যদি ইতিবাচক রাজনীতি করে, গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, সেটা বাংলাদেশের রাজনীতিতেও কতকগুলো
ইতিবাচক উপাদান যুক্ত হবে বলেই আমি মনে করি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তরুণদের রাজনৈতিক দলের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে রাজনৈতিক অঙ্গনে। আরও 2 জন ছাত্রদের প্রতিনিধি এখানে আছে, তারাও কি ওই দলের সঙ্গে কিনা, এগুলি স্পষ্ট না হওয়া পর্যন্ত এক ধরনের বিতর্ক থেকে যাবে। যারা দল করছে এবং যারা সরকারে আছে, দুই দলেরই দায়বদ্ধতা আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখা তাদের দায়িত্ব, আর যারা দল করছেন তারা কোনো কিংস পার্টিতে পরিণত হচ্ছেন কিনা, তারা সরকারের কোনো ব্লেসিংস নিয়ে তারপরে করছে। আমার ধারণা যে তারা এটা বিবেচনায় রাখবেন এবং রাখছেন। আগামী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে নতুন দল তা বলার উপযুক্ত সময় এখনো আসেনি বলে মনে করেন রাজনৈতিক নেতারা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্য ইতিহাসের সাক্ষী হওয়া, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় দলে দলে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। ছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা। তাদের আশা, জুলাইয়ের চেতনায় জনকল্যাণে কাজ করবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আগতরা বলছেন, দীর্ঘদিনের প্রথা ভেঙে ইতিবাচক ধারায় ফেরার সুযোগ তৈরি হয়েছে তরুণদের সামনে। ত্যাগের স্মৃতি আঁকড়ে ইতিহাসের সাক্ষী হতে আহনাফের বোনের গন্তব্য মানিক মিয়া এভিনিউ। শহীদ ভাইদের যারা হত্যা করছে তাদের বিচার আর দেশটা সুন্দরভাবে পরিচালনা করে যেন, এটাই প্রত্যাশা, যে প্রত্যাশা নিয়ে আমার ভাই রাস্তায় নামছিল। স্বপ্নের পথে নতুন যাত্রায় জাতীয় নাগরিক পার্টি। দেশের রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার ডাকে সামিল হন আহনাফের বোনের মতো শহীদ পরিবারের অনেক সদস্য। আমার ভাইদের স্বপ্নের বাংলাদেশ, আমার মনের যে দুঃখ কষ্ট আমাদের এই সব কিছু মিলিয়ে তাদের উপর অনেক বড় দায়িত্ব আমি মনে করি। যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের প্রত্যাশা ছিল যে এই দেশটা একটা মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। দেশের একটা ভারসাম্য তৈরি করবে রাজনৈতিক অঙ্গনে, দেশের মানুষকে সুস্থ শান্তি বজায় রাখবে। জুলাই যোদ্ধাদের কণ্ঠে কিছুটা আক্ষেপ থাকলেও নেই প্রত্যাশার কমতি। তাদের আশা, নতুন রাজনৈতিক দল ধারণ করবে জুলাইয়ের চেতনা। বাংলাদেশের রাজনীতিতে বইবে গণতন্ত্রের সুবাতাস। আমাদের শহীদ ভাইদের যে ত্যাগ, এই ত্যাগগুলো যাতে তারা মনে রেখে সামনে এগিয়ে যায়। আহত কিন্তু যোগ্যতা আছে, তাদের সামনে আগায় দেখ, তারা নেতৃত্ব দেখ, তাদের নেতৃত্ব দেখুক, কোনো ভুল ত্রুটি থাকলে তারা বলুক, সমাধান করুক। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও। আগের রাজনৈতিক দলগুলো ক্ষমতার মসনদে বসে নিজেদের আখের গুছিয়েছে দাবি করে তারা বলছেন, এবার ইতিবাচক ধারায় ফেরার সুযোগ তরুণদের সামনে। নবীন এবং প্রবীণের মেলাতে এই দেশের আগামী দিনের রাজনীতি শক্তি গড়ে উঠবে। বাংলাদেশটাকে একটি সুন্দর, একটি সাংস্কৃতিকভাবে একটি সম্পূর্ণ রাজনীতি হিসেবে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই নতুন বাংলাদেশের মাধ্যমে তাদের নাগরিক অধিকার তারা ফিরে পাবে। দেশের স্বাধীনতা রক্ষা হয়, এই কাজটা এই দলের আমার প্রত্যাশা। আমাদের সুস্বাগতম জানাই, মোস্ট ওয়েলকাম ইয়াং জেনারেশন। দীর্ঘদিনের প্রথা ভেঙে তরুণদের নতুন রাজনৈতিক দল কাজ করবে জনগণের কল্যাণে, এমন প্রত্যাশা নানা শ্রেণী পেশার মানুষের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা চালাচ্ছে স্বৈরাচারের একটি পক্ষ। গণতন্ত্র শক্তিশালী করতে প্রয়োজন নির্বাচিত সরকার, এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলাদা অনুষ্ঠানে দলটির নেতা শামসুজ্জামান দুদু বলেন, সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না অন্তর্বর্তী সরকার। জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন ও সনাতনী মহাসম্মেলন। এই অনুষ্ঠানে শুক্রবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে স্বৈরাচারের একটি পক্ষ। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। আগামী নির্বাচন নিরাপদ বাংলাদেশ গড়ার বড় সুযোগ হওয়ায় সবার সহযোগিতা চান তারেক রহমান। নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে চাইছে না অন্তর্বর্তী সরকার। বর্তমান যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট নিরসনের জন্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এই কাজটি সরকার জানলেও উদ্যোগ নেয় না।
বিএনপি নেতারা আরও বলেন, দৃশ্যমান কিছু করতে না পারলে অন্তর্বর্তী সরকারের পক্ষে জনসমর্থন কমতে থাকবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছে জামাত। শুক্রবার সকালে রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একথা বলেন। রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বেশ কিছু রাজনৈতিক দলের সমালোচনা করেও তিনি বলেন, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার পরও এখনও অনেকের মধ্যে ফ্যাসিবাদী মনোভাব তৈরি হচ্ছে। অনুষ্ঠানে সদর ছাড়াও রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। কাউসারা চৌধুরী কুমুর প্রতিবেদন। চলতি বছরের ২রা জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয় আরও ১৮,৩৩,০০০ ভোটার। এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২,৩৭ লাখে। আপত্তি শুনানি শেষে আসছে ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসঙ্গতিপূর্ণ জানিয়ে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে তারাও এবার অন্তর্ভুক্ত হচ্ছেন। বাসায় এসে সবকিছু হেল্প করেছেন, এখন আমরা এসেছি শুধু বাকি ফর্মেটসগুলো কমপ্লিট করার জন্য। ওর ১৮ বছর হবে এপ্রিল মাসে। টাইম পাই নাই এসবের কারণে, সিন্স এখন একটা অপরচুনিটি, গুড অপরচুনিটি, সো আই জাস্ট গ্র্যাবড ইট। নির্বাচন কমিশন বলছে হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন ৫৪,৯২,০০০ নাগরিক। এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৭ লাখ। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর হালনাগাদ শেষে ২রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সে অনুযায়ী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ শুরু হয়েছে তাতে এই তালিকায় খসড়া প্রকাশ করার কথা ২০২৪ সালের জানুয়ারিতে। সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে ২০২৪ সালের তালিকা যা মার্চের ২ তারিখ প্রকাশ করা হবে তা নিয়েই ভোট করতে হবে কমিশনকে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। তবে কোন তারিখ পর্যন্ত সময় দেয়া হবে নতুন ভোটারদের তা ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ৩রা জানুয়ারি যারা ১৮ বছর পূর্ণ হলেন তারাও তো প্রকারান্তরে ভোটার, কিন্তু তাদের তো আমরা ইনক্লুড করছি না। তাদেরকেও ভোটে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আইনের যে সংশোধনী যেটুকু আছে ওখানে আমরা একটু সংশোধন করে নেব। শিডিউল ঘোষণার আগে আমাদের প্রিপারেশন আছে, কাজে চেক আউট ডেটটা মানে কত তারিখ পর্যন্ত নিব এটারও একটা ব্যাপার আছে। ইসি সচিব জানান ৩০ জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুত করা হবে। ৩০ জুন পর্যন্ত যারা ১৮ বছর হয়েছেন তাদেরকে ইনক্লুড করা হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় সিয়াম সাধনার মাস শুরুর ঘোষণা দেয় দেশটির রয়্যাল কোর্ট। ফলে শনিবার প্রথম রোজা পালন করবেন মুসল্লিরা। বাংলাদেশে রোজা শুরু হতে পারে রোববার। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবের আকাশে শুক্রবার দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। এরপরই সিয়াম সাধনার মাস শুরুর ঘোষণা দেয় দেশটির রয়্যাল কোর্ট। এর ফলে শনিবার থেকে রোজা পালন শুরু করবেন সৌদির ধর্মপ্রাণ মুসল্লিরা।
রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আসা রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাস জুড়ে রোজা রাখার পাশাপাশি ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের সাধনা করবেন সারা বিশ্বের মুসলিমরা। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানেও শনিবার শুরু হচ্ছে রমজান। চাঁদ দেখার উপর ভিত্তি করে অন্যান্য দেশগুলোতেও এ মাস শুরু হবে একদিন পর বা ভিন্ন সময়ে। রমজান ঘিরে আরো সজীব হয়ে উঠেছে সৌদি আরবের মসজিদগুলোর পরিবেশ। মক্কা ও মদিনার মসজিদে তারাবির নামাজ আদায় করেন লাখো মুসল্লি। রমজান উপলক্ষে কর্মঘণ্টা হ্রাস, খাদ্যপণ্যের ছাড় সহ নাগরিকদের বিশেষ সুবিধা দিয়ে থাকে সৌদি সরকার। বিশ্ব মুসলিম উম্মার জন্য রমজান মাস কল্যাণ ও শান্তির বার্তা নিয়ে আসুক, এমনই প্রত্যাশা সবার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজানের রোজা পালন শুরু হয়েছে। শুক্রবার তারাবি নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবারও মাহে রমজান উপলক্ষে দেশটিতে রোজাদারদের সম্মানে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য মাহে রমজান যেন আল্লাহ তাআলার অনন্য নিয়ামত হিসেবে প্রতি বছর ফিরে আসে। শুক্রবার রাতে তারাবির নামাজের মধ্য দিয়ে দেশটিতে অবস্থানরত মুসলমানরা রোজা পালনের প্রস্তুতি শুরু করেন। তাছাড়া রমজান উপলক্ষে পুরো দেশ জুড়ে আলোকসজ্জার মধ্য দিয়ে অনন্য আবহ তৈরি করেছেন দেশটির প্রশাসন। মসজিদ থেকে শুরু করে রাস্তা, দালান কোঠা সব জায়গায় আলোকসজ্জার মাধ্যমে আনা হয়েছে পবিত্র মাহে রমজানের ছাপ। এবছর চাঁদ দেখার জন্য সংযুক্ত আরব আমিরাত বিশেষ প্রযুক্তির সহায়তা নিয়েছে। আধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা হয়েছে, যাতে সঠিক সময় ও অবস্থান নিশ্চিত করা যায়। যদিও এই প্রযুক্তি ব্যবহারের নির্দিষ্ট ফলাফল এখনও প্রকাশ করা হয়নি, তবে এটি চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাজার ও শপিং মলগুলোতে শুরু হয়েছে বিশেষ মূল্য ছাড়। নিত্য প্রয়োজনীয় পণ্যে 50 থেকে 75% পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে, যাতে ক্রেতারা সহজে রমজানের কেনাকাটা করতে পারেন। প্রত্যেক দোকানে গেলে রমজান মাসে আমরা শুধু অফার দেখি, যে প্রতিটি যে কম্পিটিশন ব্যবসার মধ্যে এখানে তারা রমজান মাসে কখনো সেটা বাড়ায় না, সেটা আমরা কখনো এখানে দেখি না। যে মূল্য নির্ধারণ করা হয়, এটার জন্য অবশ্যই আমরা যারা প্রবাসী আছে, যেখানে এখানে ফরেনার্স আছে, সবাই এই মূল্য ছাড়টা উপভোগ করে। এছাড়াও রমজান মাসে অফিস ও সরকারি প্রতিষ্ঠানে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য কাজের সময় কমিয়ে আনা হয়েছে, যাতে তারা ইবাদতের জন্য আরও বেশি সময় পান। এদিকে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেশটির প্রেসিডেন্ট 1250 কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে মাহে রমজানে মানুষের প্রতি মানবিক হয়ে ওঠার জন্য দেশটির প্রশাসন কঠোর দিক নির্দেশনা দিয়ে থাকে এই মাসে। সরকারি উদ্যোগে বিনামূল্যে দেশটির বিভিন্ন শহরে উল্লেখযোগ্য জায়গাগুলোতে প্রতিদিন বিনামূল্যে ইফতার এবং খাদ্যদ্রব্য বন্টন করা হয়ে থাকে। শিবলি আল সাদিক, সময় সংবাদ। বিশ্বজুড়ে পবিত্র রমজান মাস ঘিরে মুসলিম সম্প্রদায়ের নানা প্রস্তুতি। ভারত, ইন্দোনেশিয়া, মিশর, সিরিয়া এবং জেরুজালেমের মুসলমানরা তাদের নিজস্ব ঐতিহ্য মেনে এই মাসকে স্বাগত জানানোর তোড়জোড় চালাচ্ছেন। বছর ঘুরে আবারও এলো মুসলমানদের জন্য পবিত্র রমজান মাস। এই মাস ঘিরে বিভিন্ন ধরনের প্রস্তুতিতে সময় পার করছেন বিশ্বের মুসল্লিরা। ভারতের রাজধানী দিল্লির পুরানো মুসলিম মহল্লা, ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা এবং বাজারগুলোতেও রমজান উপলক্ষে ব্যস্ততা বেড়েছে। মুসলমানরা ইবাদত বন্দেগীর পাশাপাশি ইফতার ও সেহরির জন্য বাজার থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন। কাশ্মীরে মুসলিমরা রমজান মাসকে স্বাগত জানাতে বাজারে ভিড় জমাচ্ছেন। শ্রীনগরের বাজারগুলোতেও খেজুর, কিশমিশ এবং ফলমূল কেনার জন্য মানুষের ভিড় বেড়েছে। ইন্দোনেশিয়ায় প্রায় 282 মিলিয়ন মানুষের মধ্যে 90% মুসলিম। তারা রমজানকে স্বাগত জানাতে বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করছেন। সম্মিলিতভাবে মসজিদে গিয়ে তারাবির নামাজও আদায় করেন হাজারো মুসল্লি।
কায়রোর সায়েদা জয়নব বাজারে রমজান উপলক্ষে বেড়েছে ক্রেতার ভিড়। ঐতিহাসিক সায়েদা জয়নাব ও আল হুসেন মসজিদের নিকটবর্তী এই বাজারে লণ্ঠন, খেজুর, বাদাম এবং ঐতিহ্যবাহী খাবারের উপকরণ সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে। ক্রেতারা পবিত্র রমজানের আনন্দ ও উৎসাহ ভাগাভাগি করতে এই বাজারে সমবেত হচ্ছেন। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর এটি প্রথম রমজান। তবে চলমান অর্থনৈতিক সংকট ও যুদ্ধের ফলে সিরিয়ার জনগণ চরম দুর্দশার মধ্যে রয়েছে। দামেস্কের কাসিউন পর্বতে জ্যোতির্বিদ্যা সমিতির সদস্যরা টেলিস্কোপে চাঁদ দেখার আয়োজন করছেন, যা রমজানের সূচনার নির্দেশ দেয়। রমজানে আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। শুধুমাত্র 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50 বছরের বেশি বয়সী নারীদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পর্তুগাল সহ ইউরোপের সব দেশে শনিবার থেকে রোজা পালন করছেন মুসলিমরা। রমজান ঘিরে নানা ধরনের কার্যক্রম শুরু করেছে মসজিদ কর্তৃপক্ষ। পবিত্র রমজানে সংযম ও নৈতিকতা প্রদর্শনের বার্তা দিচ্ছেন মুসলিম নেতারা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। লিসবনের কেন্দ্রীয় মসজিদের ফটকে রামাদান করিম লেখা সহ মসজিদগুলোতে নানা প্রস্তুতি জানান দিচ্ছে বছর ঘুরে এসেছে মুসলমানদের সবচেয়ে বরকতময় মাস রমজান। কেন্দ্রীয় মসজিদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি মসজিদেও বেড়েছে মুসল্লির চাপ। নামাজের আগে বা পরে ছোট ছোট আলোচনায় রমজানের তাৎপর্য থেকে শুরু করে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরছেন ইমাম ও ধর্মীয় বক্তারা। প্রতিদিন কেন্দ্রীয় মসজিদ সহ বাংলাদেশ কমিউনিটি পরিচালিত মসজিদগুলোতেও রাখা হয়েছে ইফতারের আয়োজন। তাছাড়া রয়েছে বিনামূল্যে কোরআন শিক্ষা সহ বিভিন্ন ইসলামিক আলোচনার ব্যবস্থাও। তালিমুল কোরআন একটা ফ্রি কোর্স আমরা চালু করেছি। পবিত্র রমজান মাসে 30 দিন থাকবে, এটা বাদ জোহর সেটা প্রতিদিন এখানে হবে। রমজান থেকে পাওয়া সংযম ও নৈতিকতা প্রদর্শনের মাধ্যমে পর্তুগালে মুসলিম অভিবাসীদের হারানো সুনাম ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ইসলামিক সেন্টার ও বাইতুল মোকাররম মসজিদের খতিব। আমরা যদি রমজানের শিক্ষাটাকে লালন করতে পারি, যে আমাকে কেউ যদি কটু কথা বলে আমি বলবো আমি একজন রোজাদার, আমাদের এই আদর্শগুলি যদি আমরা বেদিনকে দেখাতে পারি, অমুসলিমকে দেখাতে পারি, তাহলে তারাও ইসলামের দিকে আকৃষ্ট হবে, ইসলামের সৌন্দর্য আরো তাদের কাছে প্রস্ফুটিত হবে, ইসলামের দাওয়াত সবার মাঝে ছড়িয়ে পড়বে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ইউরোপের সব দেশেই শনিবার থেকে রোজা পালন করছেন মুসলিমরা। শুক্রবার থেকেই মসজিদগুলোতে শুরু হয়েছে তারাবি নামাজ আদায়। সম্প্রতি কট্টর ডানপন্থী সহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মিথ্যা প্রোপাগান্ডার বিষয়বস্তু হয়েছেন মুসলিম অভিবাসীরা, যা অস্বস্তির তৈরি করেছে পুরো মুসলিম কমিউনিটির জন্যেই। তবে অভিবাসীরা যে পর্তুগালের নিরাপত্তার জন্য হুমকি নয়, সেই বিষয়টি পরিষ্কার করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা। তবে সংযমের এই মাসটি ইসলামের সৌন্দর্য তুলে ধরার মোক্ষম সময় হতে পারে, এমনটাই মনে করেন মুসলিম নেতারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। রমজানের আগ মুহূর্তে রাজধানীর বাজারে বেড়েছে ভোগ্য পণ্যের বিক্রি। দাম বেড়েছে মাছ, মুরগি, গরু, খাসির মাংসের দাম। বাড়তি আলু, পেঁয়াজ, লেবু, শসা ও বেগুনের দরও। তবে খেজুর, ছোলা, ডাল ও চিনির দাম কমতির দিকে। একদিকে সাপ্তাহিক ছুটির দিন, অন্যদিকে রমজান শুরুর অপেক্ষা। দুয়ে মিলে মাসের শেষ দিনে ক্রেতা বিক্রেতায় মুখর রাজধানীর কারওয়ান বাজার। বেশিরভাগই কিনছেন ইফতার ও সেহরির দরকারি পণ্য। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার ডাল, ছোলা, বেসন, খেজুর, চিনির দাম কমেছে। বিক্রেতার এমন দাবি মানছেন ক্রেতারাও। চিনি, ছোলা, মসুরি ডাল, খেসারির ডাল গত বছরের তুলনায় এবছর মোটামুটি অনেকটাই কম। গত বছর ছোলা যেমন 130 টাকা 40 টাকা ছিল, এবছর 110 টাকা পাচ্ছি আমরা। তবে কাঁচা বাজারে যেতেই উড়ে যাচ্ছে মুদিখানার স্বস্তি। সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা। বাড়তি চাহিদায় 1 কেজি বেগুনের দাম উঠেছে 60 থেকে 70 টাকায়। কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, আর দেশির দাম পড়ছে 80 থেকে 90 টাকা। 40 থেকে 80 টাকায় কেনা বেচা হচ্ছে এক হালি লেবু। শসার দাম বেড়ে গেছে, শসা খাবো না, যেটার দাম কমবে সেটা খাবো। লেবু দাম বেড়ে গেছে, লেবু শরবত খাবো না, রূপচা দিয়ে খাবো। শিং, চিংড়ি, কই, তেলাপিয়া, রুই, কাতলা, পাঙ্গাস সহ সব ধরনের মাছের দাম বাড়তির খবর জানান স্বয়ং বিক্রেতাই। মাছের দাম ওই রকম বেশি না,
20-25 টাকা বেশি। প্রতিটা মাছেরই মানে কেজি প্রতি 100 থেকে 200 টাকা বেশ কম। রমজান সামনে রেখে দেশি মুরগির দাম কেজিতে 50 থেকে 60 টাকা আর 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। সোনালী বিক্রি হচ্ছে আগের দামে 280 থেকে 300 টাকা কেজি দরেই। এক সপ্তাহে গরুর মাংসের দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায়, আর 1100 টাকা খাসির মাংস ঠেকেছে 1300 টাকায়। আগের থেকে তুলনামূলক আজকের বাজার অনেক বেশি। গাবতলিতে আমরা মাল কিনতে আসি 740 টাকা করে ভাই, 40 টাকা কিনা পড়তেছে ভাই। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল রয়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিরা, মুড়ি ও গুড়ের দাম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বছরের চেষ্টাতেও দেশে বন্ধ করা যায়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, বরং বাড়ছে প্লাস্টিক কারখানার সংখ্যা। ব্যবহারকারীরা বলছেন, সহজলভ্য ও স্বল্প মূল্যের বিকল্প তৈরি না হলে অভিযান দিয়ে বন্ধ করা যাবে না পলিথিন। তবে পরিবেশ উপদেষ্টা বলছেন, মানুষ যত সচেতন হবে তত কমবে ক্ষতিকর পণ্যের ব্যবহার। এদিকে জুতসই বিকল্প পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণে সরকারকে নীতি ও আর্থিক সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। 2002 সালের 1 মার্চ আইন করে পলিথিনের ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। এরপর কেটে গেছে 2 দশকেরও বেশি সময়। 2010 সালে আরেকটি আইন করা হলেও কাজে আসেনি তাও, বরং বছর বছর বাড়ছে প্লাস্টিক কারখানার সংখ্যাও। উৎপাদন পর্যায়ে অভিযানটা শুরু হবে 1 নভেম্বর থেকে। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও কঠোর অবস্থান নেয় সরকার। অক্টোবর থেকে সুপার শপে বন্ধ করা হয় পলিথিনের ব্যবহার। গত বছরের নভেম্বর মাসে খোলা বাজারে এরকম নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের কথা জানিয়েছিল সরকার। সে সময় এসব দোকানে নানা বিকল্প পণ্য দেখা গেলেও বর্তমানে অবস্থা ঠিক আগের মতোই। এর কারণ হিসাবে ব্যবহারকারীরা বলছেন, বাজারে জুতসই বিকল্প না থাকা। টিস্যু ব্যাগে আমি 1 কেজি 1.5 কেজি মাল দিতে পারি না, পলিথিনে আপনার 5 কেজি 7 কেজি মাল দেওয়া যায়। কয়েছে বিকল্প না একটা কাজ দিব, হেরো আর হইল না আমাগো। আমরা কি করি যে মাল জিনিসটা না পাওয়ার কারণে আমরা পলিথিনের রাস্তায় আবার যাইতে হয়েছে। অল্টারনেটিভ কিছু না করে কোনো জিনিসের রেজাল্ট আসবে না। গত 3রা নভেম্বর থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি অভিযানে জব্দ করা হয়েছে 1.5 লাখ টন পলিথিন। 48 লাখ টাকা জরিমানা আদায় ও সিলগালা করে দেওয়া হয়েছে 11টি পলিথিন কারখানা। ক্ষতিকর পণ্যের ব্যবহার বন্ধে আইন অভিযানের চেয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির উপর বেশি আস্থা রাখছেন পরিবেশ উপদেষ্টা। ধরেন যদি এটাই মনে হয় যে অনেক জায়গাতেই পলিথিন কমেনি, তাহলে ঠিক আছে, সরকার কমাতে পারেনি, কিন্তু আপনি যখন বাজারে যান, আপনি কি নিজের চটের ব্যাগটা নিয়ে যান কিনা? আপনি যদি সেই অভ্যাসটা পরিবর্তন শুরু করেন, তাহলে পলিথিন বিরোধী সরকারের যে অভিযানটা, ওটা আরো দ্রুত কার্যকর হবে। পরিবেশবিদরা বলছেন, সহজলভ্য বিকল্প তৈরিতে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে সরকারকে। সিঙ্গেল ইউজ পলিথিন ব্যান্ডের প্রথম দিন থেকেই সরকারের পক্ষ থেকে বিকল্প প্রণোদনা সহ বিকল্প ব্যবস্থাপনাগুলো ঘোষণা করা দরকার ছিল, কিন্তু এখনও সময় আছে। আমরা এখনও এই যেসব কারখানায় পলিথিন উৎপাদন করে তাদেরকেও আমরা কিন্তু এই বায়োডিগ্রেডেবল পলিথিন উৎপাদনের জন্য টেকনোলজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে এবং ট্রেনিং দিয়ে তাদেরকে সেই জায়গা থেকে আমরা ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি। বিশ্বব্যাংকের সবশেষ পরিসংখ্যান বলছে, রাজধানীর 64% মানুষ পলিথিন ব্যাগ ব্যবহার করে। তার মধ্যে দৈনিক প্রায় 2.5 কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে বাইরে ফেলে দেওয়া হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটি শহরের প্রবেশ মুখে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে আবর্জনা। এতে দূষিত হচ্ছে পরিবেশ, নদী ও কাপ্তাই হ্রদের পানি। দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি পরিবেশ কর্মীদের। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। সড়কের পাশেই ফেলা হচ্ছে আবর্জনা, ছড়িয়ে পড়ছে আশপাশে। পাহাড়ি ঢাল দিয়ে এসব বর্জ্য মিশছে ঝিরি ও নদীর পানিতে। রাঙামাটি শহরের প্রবেশ মুখে পৌরসভার সব বর্জ্য ফেলছে পৌর কর্তৃপক্ষ। এলাকাবাসী জানান, সাধারণ বর্জ্যের পাশাপাশি ফেলা হচ্ছে মেডিকেল বর্জ্যও। এসব আবর্জনার কারণে দূষিত হচ্ছে পরিবেশ, নদী ও কাপ্তাই হ্রদের পানি। দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি পরিবেশ কর্মীদের। এই আবর্জনাগুলো আমাদের এখানে ফেলাতে আমাদের এই এলাকাবাসী অত্যন্ত অসহায় জীবন যাপন করছে। ময়লাগুলি আমাদের বাইজে একেবারে গা হাত চলে যায়। পুরাতন সিরিজ এখানে ফুটে আজকে আমার অনেক টাকা গেছে। এই ময়লাগুলা বর্ষার পানিতে ভাসে আসে রাঙামাটি শহরের এই আমাদের লেকটাকে, কাপ্তাই লেকটাকে মারাত্মকভাবে দূষিত করে। একটা উন্মুক্ত স্থানে, একটা সভ্য সমাজে এভাবে ময়লা ফেলার নজির পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না।
সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। এখানে একটা সমস্যা আছে ময়লা আবর্জনার, আমরা চেষ্টা করছি বিকল্প জায়গা দেখতে যেখান থেকে ময়লা আবর্জনার গন্ধ পর্যটকদের কাছে যাবে না এবং শহরটাও সুন্দর হবে। কর্তৃপক্ষের তথ্য মতে রাঙামাটি পৌরসভা থেকে দৈনিক ৪৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। সময় সংবাদ, রাঙামাটি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। ইজারা ছাড়াই একদিনে ড্রেজার দিয়ে কোটি টাকার বালু তুলছে একটি চক্র। এতে ভাঙছে নদী তীর। কেউ বাধা দিলে মারধর ও গুলি করার অভিযোগ স্থানীয়দের। তবে শিগগিরই বড় অভিযানের আশ্বাস জেলা প্রশাসকের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ড্রেজার দিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালু, পরে বালঘাটের মাধ্যমে তা সরবরাহ করা হচ্ছে অন্যত্র। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাঞ্ছারামপুর উপজেলা এবং নরসিংদী রায়পুরা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে প্রায় ২০টি ড্রেজার দিয়ে প্রতিনিয়ত বালু তুলছে একটি চক্র। এলাকাবাসীর অভিযোগ, বালু তোলার কারণে ভাঙছে নদীর তীর। অনেকেই হারিয়েছেন ফসলের জমি। কেউ বাধা দিলে মারধর ও গুলি করে বলেও অভিযোগ বাসিন্দাদের। কথা থেকে তাদের অস্ত্র বেশি চলে, দেখছেন এই যে দেখছেন এদিক দিয়ে গুলিটা করছে, এদিক দিয়ে অপারেশন করে গুলিটা বাইর করতে হয়েছে। দেশ গ্রামের জমি জামা ঘর বাড়ি অনেক গরিব অসহায় সম্পত্তি তারা দুর্ববদ ভাবে কাটতেছে। এখানে অবৈধভাবে সরকার পাবলিক কাটতেছে, ওইগুলো তো প্রতিরোধ করা দরকার। যারা অবৈধভাবে কাটছে তাদের বিষয়ে 100% ব্যবস্থা নেওয়া দরকার। পরিবেশবাদীরা বলছেন বিষয়টি বারবার জেলা প্রশাসককে জানালেও প্রতিকার মেলেনি। এই বালু সন্ত্রাসকে আগেও ঠেকানো যায়নি, এখনো ঠেকানো যাচ্ছে না এবং তাদের সশস্ত্র বাহিনী আছে। তারা আমার মনে হয় প্রশাসন এগুলো জানে এবং জেনেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না, কারণ অথবা তাদের সাথে পেরে উঠতে পারছে না। তবে শীঘ্রই বড় অভিযানের আশ্বাস জেলা প্রশাসকের। সেনাবাহিনীর সাথে আমরা কথা চলছে, খুব তাড়াতাড়ি আমরা একটা বড় রকম অপারেশনে যাব এবং সেটা বড় রকম ফাইন হবে অথবা বড় রকম শাস্তির একটা আওতায় নিয়ে আসবো আমরা। এটা স্থানীয় প্রশাসনের তথ্য মতে মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদীর অংশে 5টি বালুমহল থেকে দিনে অন্তত 10 কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে। এর মধ্যে শুধু একটি বালুমহল অনুমোদিত। অব্যাহতভাবে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙছে জনবসতি। বর্ষাকালে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের কুমিরা সন্দ্বীপ রুটে ফেরি চলাচল। সেপ্টেম্বর থেকে চলবে সি ট্রাক। প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপ যাতায়াতে যুগান্তকারী পরিবর্তন যেমন হবে, তেমনি অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে, এমন প্রত্যাশা নৌ পরিবহন মন্ত্রণালয়ের। যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ হলে পর্যটন খাতেও আমূল পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আশরাফুল আলম মামুনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দ্রুতগতিতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্তছড়া প্রান্তে চলছে ফেরির ঘাট নির্মাণের তোড়জোড়। চলছে সমুদ্র পর্যন্ত ড্রেজিং, জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ। চট্টগ্রামের একমাত্র দ্বীপ জনপদ সন্দ্বীপ। এখনো গড়ে ওঠেনি 24 ঘন্টার নিরাপদ যাতায়াত ব্যবস্থা। বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেল, অনেকটা ঝুঁকি নিয়ে ট্রলার, স্পিডবোটে পাড়ি দেন দ্বীপের মানুষ। 4 লাখ জনসংখ্যার দ্বীপটিতে যাতায়াতে এর বাইরে আর কোনো রুট নেই। তবে দ্বীপবাসীর জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে ফেরি চলাচলের সরকারি উদ্যোগ। ভ্রমণ নিরাপদ ও সহজ করতে ফেরি সার্ভিস শুরুর উদ্যোগ নেওয়া হয়। আগামী মার্চে এ সার্ভিস শুরু করতে চায় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে পুরনো ফেরি দিয়ে শুরু হবে চলাচল, পরে এই রুটের জন্য বিশেষভাবে ফেরি তৈরির পরিকল্পনা রয়েছে। অর্ডার অলরেডি হয়ে গেছে, ফেরির কাজও চলতেছে। আমাদের কাছে বর্তমানে যে ফেরিগুলো আছে, 6টা ফেরি আছে, আমরা চেষ্টা করব মানে সেই ফেরি সেখান থেকে একটা ফেরি দিয়ে চালানোর জন্য। প্রায় 17 কিলোমিটারের চ্যানেলে ফেরি চালানোর আগে যথাযথ সমীক্ষা জরুরি। বিআইডব্লিউটিএ বলছে বছর শেষে ফেরির পাশাপাশি সি ট্রাক যোগ করা হবে। টেম্পোরারি ঘাট যেহেতু আমরা নির্মাণ করেছি, টেম্পোরারি আমরা কিছু ফেরি ইনল্যান্ড রুটে যেগুলো চলাচল করে সেগুলোকে নিয়ে আসবো, কিন্তু নিরাপত্তার বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারি সেই ক্ষেত্রে ফেরি চলাচল করে। ফেরি সার্ভিস চালু ও যাতায়াত ব্যবস্থা সহজ হলে সন্দ্বীপে পর্যটন শিল্প বিকশিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরও সুন্দর হলে যে পর্যটকরা আসতে থাকবে। আমাদের এই কোম্পানির একটা
ইচ্ছে আছে ভবিষ্যতে ইন ফিউচার আমরা এখানে পর্যটন থাকার জন্য আমরা কটেজ করব। আগামী 10 তারিখের পর থেকে ফেরি সার্ভিস চালু হবে। এটা তো স্বাভাবিকভাবে আমরা চাইবো যে এটাও একটা পর্যটন শিল্পে পরিণত হোক। সন্দ্বীপ নৌ রুটে দুর্ঘটনায় গত 8 বছরে 23 জনের মৃত্যু হয়েছে। সন্দ্বীপে প্রতিদিন যাতায়াত করে 4000 মানুষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। 45 বছর পর বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম চুয়ানবিল পাড়ায় চালু হলো প্রাক প্রাথমিক বিদ্যালয়। পাহাড়ে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয়টি নির্মাণ করেছে সেনাবাহিনী। সোহেল কান্তিনাথের ছবিতে এনএস জাকিরের রিপোর্ট। দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয়, ক্লাসে পড়াশোনা করছে কোমলমতিরা। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষণ ইউনিয়নের চুয়ানবিল পাড়ায় একসময় একটি প্রাথমিক বিদ্যালয় ছিল। 1980 সালে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর অন্তর্কোন্দলের কারণে পাড়ার বাসিন্দারা অন্যত্র চলে গেলে সরিয়ে নেওয়া হয় বিদ্যালয়টি। 45 বছর পর সম্প্রতি একই এলাকায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে সেনাবাহিনী। নিজেদের পাড়ায় শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। দুর্গম এলাকা থেকে শহরে যেতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়। সেনাবাহিনী স্কুল দিচ্ছেন, এখানে লেখাপড়া করতে পারতেছেন, অনেক ভালো। শিশু বাচ্চাদের জন্য বই, খাতা, কলম, খেলনা, তারপর টিফিন দেওয়া হয়। এই কারণে সেনাবাহিনীর উপর আমাদের অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সেনাবাহিনী আমাদের স্কুল দিতেছে, আজ এখন স্কুল চালাইতেছে, আমাকে অনেক খুশি লাগতেছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই পাড়ায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হবে। পরবর্তীতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং অত্র জোনের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলটি স্থাপন করা হয়। চলতি বছরের 6 জানুয়ারি থেকে বিদ্যালয়টিতে শুরু হয় পাঠদান কার্যক্রম। বর্তমানে ওই এলাকায় বসবাস করেন 25টি বম সম্প্রদায়ের মানুষ। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। পর্দা নামলো অমর 21শে বইমেলার। প্রাণের মেলা বিদায় নিলেও আবেগের উষ্ণতার রেশ রয়ে গেছে লেখক পাঠকের মনে। এবছর নতুন বই প্রকাশ হয়েছে 3000-এর বেশি, বিক্রি হয়েছে প্রায় 62 লাখ টাকা। এবার অমর 21শে বইমেলা শুরু হয়েছিল ছুটির দিনে, শেষও হলো আরেক ছুটির দিনে। বিদায় দিনে প্রাণের মেলায় ছিল উপচে পড়া ভিড়। স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কেনেন পাঠকরা, মেতে ওঠেন আড্ডায়। আমি একটা ভূতের বই কিনেছি। ভূতের বইয়ের নাম হচ্ছে জোলা অ্যান্ড সেভেন ঘোস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সহ নানা ধরনের কাব্যগ্রন্থ আমি সংগ্রহ করেছি। বইমেলা বিদায় নিলেও আবেগের উষ্ণতার রেশ এখনো রয়ে গেছে লেখক পাঠকের মনে। পাঠক তারা পুরানো বইয়ের পাশাপাশি নতুন লেখকদের বই অনেক আগ্রহ নিয়ে পড়ছে। আগে যতবার আমরা বইমেলায় এসেছি তার থেকে পরিবেশটা একটু ভিন্ন রকম। আমরা নিজেদেরকে স্বাধীন চেতা মনে করতেছি। এবারের মেলায় নতুন বই এসেছে 3299টি, বিক্রি হয়েছে 61,65,593 টাকার বই। প্রকাশকদের মতে বই বিক্রি প্রত্যাশার তুলনায় কম হলেও পাঠকদের আগ্রহ ছিল লক্ষণীয়। মানুষের যে সমাগম এটা খুবই নিবিড় ছিল, একেবারে পাঠকের একটা মুখরিত ছিল। এই আয়োজন এবং যা লোক সমাগম এবং সব মিলিয়ে যা ব্যবস্থাপনা, সেটাকে আমি মনে করি যে এক ধরনের সাফল্যই ঘটে। বছর ঘুরে 2026-এর বইমেলার অপেক্ষায় লেখক, পাঠক ও প্রকাশকরা। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ভিড় ছিল খাগড়াছড়িতে। প্রকৃতির অপার সৌন্দর্যে বিমোহিত ভ্রমণ পিপাসুরা। এদিকে পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি স্পটে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পাহাড়, অরণ্য, ঝিরিঝর্ণা আর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ পার্বত্য জেলা খাগড়াছড়ি। প্রতিটি স্পটেই বেড়েছে পর্যটকের সমাগম। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারিং, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে মুখর পর্যটক। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। অন্যদিকে বিপুল সংখ্যক পর্যটক আসায় খুশি হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। খাগড়াছড়ির পরিবেশটা অনেক সুন্দর, আমি ফ্যামিলি নিয়ে আসছি, অনেক মজা করছি। ঝুলন্ত ব্রিজ দেখলাম, এখানে সুন্দর শিশুদের আছে, বিনোদনের আছে, মনোমুগ্ধকর পরিবেশ। ছুটির দিনে শুক্র এবং শনিবারে আমার বন্ধু-বান্ধবদেরকে নিয়ে এখানে আসছি, আইসা অনেক আনন্দ উপভোগ করছি। এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে অনেক মুগ্ধকর। গত সময়ে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম
সেটা হয়তো আমরা আশা করি যে পর্যটকদের অব্যাহত আগমনে পুষিয়ে নিতে পারব। এদিকে পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি স্পটে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। প্রচুর পর্যটক আসছে দেশি বিদেশি, তাদের নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে, হয়তো অচিরেই আমাদের এসব ঝর্ণায় গমনাগমনের যে রাস্তা রয়েছে সেগুলো উন্নয়নে আমরা ভালো ধরনের একটি অগ্রগতি পাবো। সাপ্তাহিক 2 দিনের ছুটিতে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রায় 30,000 ভ্রমণ পিপাসু ভ্রমণে এসেছেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন ইয়ানুর সিফাত। ধন্যবাদ রোজা। বিক্রিতে কম লাভ হওয়ায় খাগড়াছড়িতে চাষিরা নিজেরাই সরাসরি গুড় উৎপাদন করছেন। ভেজালমুক্ত গুড় কিনতে মাঠেই ভিড় করছেন অনেকে। এমন উদ্যোগ আগামীতে পুরো জেলা জুড়ে ছড়িয়ে দেওয়ার কথা বলছে পার্বত্য জেলা পরিষদ। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। ক্ষেত থেকে আখ সংগ্রহ করে স্তূপ করে রাখছেন কৃষকরা। সেই আখ যন্ত্রের সাহায্যে মাড়াই করে প্রথমে রস সংগ্রহ করা হচ্ছে। রস আগুনে জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি গ্রামে চলছে এই কর্মযজ্ঞ। গুড় উৎপাদন করে বাজারজাত করছেন কমলছড়ি গ্রামের চাষিরা। খাঁটি এসব গুড় 300 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ভেজাল মুক্ত এই গুড় কিনতে মাঠেই ভিড় করছেন অনেকে। এখানকার গুড়গুলো নির্ভেজাল, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানায়। এর আগেও আমি এখান থেকে গুড় নিয়ে গেছি। ভালো গুড় বানাচ্ছে, এই জন্য আমি কিনতে এসেছি। গুড়গুলো দেখতেছি এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করছে। গুড়টা খুবই উন্নত মানের এবং সুস্বাদু। তবে গুড় তৈরি হয় আজকে প্রথম হচ্ছে, আমি দেখলাম এখানে এসে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে বানানো হয়েছে। গুড়গুলো মান খুব ভালো এবং চাহিদাও বেশি। এভাবে যদি গুড় মাড়াই করে গুড় উৎপাদন করে বিক্রি করে তাহলে এই এলাকার লোকজন অনেক লাভবান হবে। উদ্যোগগুলো প্রশংসনীয়। এই সারা যদি আরো সরকারিভাবে যদি সহযোগিতা পায় আরো ভালো করবে। গ্রামটি থেকে প্রতিদিন গড়ে প্রায় 500 কেজি গুড় উৎপাদন করা হচ্ছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ঝাটকা সংরক্ষণে আগামী 2 মাসের জন্য দেশের অভয়াশ্রমে শুরু হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারুক আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। সব ধরনের মাছ ধরা যে বন্ধ করা সরকারের যে কর্মসূচি, অর্থাৎ জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের যে 5টি অভয়াশ্রম আছে, সেই অভয়াশ্রমগুলোতে গত মধ্যরাত থেকে 2 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হয়েছে। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের পদ্মা মেঘনার যে মোহনাটি আছে, সেই মোহনা। আমরা যদি দেখাতে চাই যে নদীতে এখন একেবারে শুনশান নীরবতা, অর্থাৎ অন্য সময় জেলেরা যেভাবে মাছ ধরার একটা প্রতিযোগিতা থাকে, এবারের চিত্র কিন্তু তা একেবারে ভিন্ন, কারণ এখন নিষেধাজ্ঞা চলছে। আর এই মুহূর্তে আমি আছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নৌ পুলিশ এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। তারা জানিয়েছে যে গত মধ্যরাত থেকে তারা কিন্তু নদীতে অবস্থান করছেন এবং চাঁদপুরের উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী এই যে অভয়াশ্রমটি আছে, একই সঙ্গে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত অর্থাৎ 100 কিলোমিটার অভয়াশ্রমটিতে আসলে এখন বলা যেতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীর এবং প্রশাসনের তৎপরতা একেবারে শুনশান নীরবতা। আপাতত জেলেরা কিন্তু নদীতে নামছেন না। আর জেলেরা নদীতে না নামাতে জাটকা সংরক্ষণের যে অভিযানটি সেটি অনেকটা সফল হওয়ার পথে প্রাথমিকভাবে আমরা বলা যেতে পারি, যদিও এটি এখনো পুরোপুরি নিশ্চিত করা বলা যাচ্ছে না। জেলেরা জানিয়েছেন তাদের যে খাদ্য প্রণোদনা সহায়তা আসলে সেটি এখন পর্যন্ত পাননি। আমি এ বিষয়ে একটু কথা বলবো মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঙ্গে। আমরা যতটুকু জানি যে জেলেদের এই যে খাদ্য প্রণোদনা দেওয়ার কথা বেকার জেলেদের, সেই পদক্ষেপটি আপনারা কতটুকু এগিয়েছেন? হ্যাঁ, আমরা এই বিরত 2 মাসের জন্য প্রতি পরিবারের জন্য 40 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অলরেডি আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে আমাদের চাল পৌঁছে গিয়েছে। আজকে 1 তারিখ, আশা করি আজকের থেকেই চাল বিতরণ শুরু হবে। অনেক ধন্যবাদ। মির্জা ওমর ফারুক যেমনটি জানিয়েছেন, আসলে জেলেদের যে খাদ্য প্রণোদনা দেওয়ার কথা সেটি কিন্তু তারা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। তা আমি আরেকটু কথা বলবো চাঁদপুরে যিনি নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার আছেন ইমতিয়াজ আহমেদ। নৌ পুলিশের পক্ষ থেকে নদীর এই নিরাপত্তা, অর্থাৎ জেলেরা যেন কোনো অবস্থায় জাটকা সংরক্ষণ করতে নিধন করতে না পারে, সেজন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? জাটকা রক্ষা অভিযানের জন্য আমাদের একটি থানা 11টি নৌফাঁড়ির যে 2 শতাধিক ফোর্স মোতায়েন থাকবে। আজ থেকে 2 মাস নিয়োজিত থাকবে। আমাদের 26টা নৌ টহল টিম একাধারে কাজ করে যাবে।
অনেক ধন্যবাদ। নৌপুলিশ মৎস্য বিভাগে যে শুধু জাটকা সংরক্ষণে তাই নয়, একই সঙ্গে কিন্তু নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব এবং এমনকি জেলা প্রশাসক জানিয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীও প্রয়োজনে এই জাটকা সংরক্ষণে তারা তৎপর থাকবে। আরেকটি কথা জানিয়ে রাখি যে চাঁদপুরের যে অভয়াশ্রমটি আছে, মিঠাপানির যে অভয়াশ্রম, এটি মূলত জাটকা বিচরণের জন্য একটা চমৎকার পরিবেশ এবং নদীতে যে ইলিশের পোনার জন্য যে খাদ্য আছে প্লাঙ্কটন, সেই প্লাঙ্কটনটি মূলত এই পদ্মা মেঘনা এই অঞ্চলের সবচেয়ে বেশি বিস্তৃতভাবে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মৎস্য বিজ্ঞানীরা। এই ছিল আমার কাছে জাটকা সংরক্ষণের প্রথম দিনের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে। একমাত্র নির্বাচিত সরকারি পারে প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে, এর জন্য বারবার নির্বাচন আয়োজনের কথা বলে বিএনপি। এমন মন্তব্য করেছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। বিএনপি নির্বাচনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ উল্লেখ করে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বানও জানান রুমিন ফারহানা। জনসভায় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। নির্বাচিত সরকার যখন থাকে তখন প্রশাসন এবং পুলিশ অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ থাকে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে চলতে যেন পারে, সেই জন্য একটা সংঘবদ্ধ শক্তি থাকে। যারা ভোটের আশায় আপনাদের দরজায় দরজায় ধাক্কা দেয়, আমাদেরকে ভাবতে হয় জিনিসপত্রের দাম বাড়লে মানুষ আমাকে আর ভোট দিবে না। মানুষ অপেক্ষা করে আছে নির্বাচন কবে হবে, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। মানুষের এই আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছার প্রতি আমি সরকারকে অনুরোধ জানাবো, আপনারা সম্মান জানান। বিএনপি উদারপন্থী রাজনীতি করে জনগণের ভোটে আগামী সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের ভাষায় ইউনিয়ন বিএনপির সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, শফিকুর রহমান কিরণ, মাদারীপুর জেলার বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া সহ অন্য নেতারা। জহিরুল হক শাহজাদা মিয়া বলেন, জনগণের ভোটের অধিকার চায়, আগামীতে কে সরকার হবে তা নির্ধারণ করবে জনগণ। বর্তমান হিংসাকে বলতে চাই, জনগণ চায় তাড়াতাড়ি নির্বাচন, ভোটের অধিকার আপনার অতি শীঘ্রই নির্বাচন দিয়ে দেন। লোক যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। খালেদা জিয়া ইচ্ছা করে, যদি তারেক রহমান সাহেব ইচ্ছা করে, ততদিন পর্যন্ত এই দেশের তারা প্রধানমন্ত্রী থাকতে পারবে, কিন্তু তারা সে আশা করে না। গাজীপুরে বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি মোহাম্মদ তানভীর সিরাজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতারা। শুক্রবার সকালে গাজীপুরের ভাওয়াল বন্দরে আলম সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে চাঁদনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, ছাত্র নামধারী বহিরাগত স্বৈরাচারের দোসররা নানা অপপ্রচার চালাচ্ছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্য কমানো সহ 2 দফা দাবিতে বিভিন্ন বিভাগে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার দুপুরে বগুড়া শহরের বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতারা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও একই জায়গায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রমজানে দ্রব্যমূল্য কমানোর দাবি জানানো হয়। একই দাবিতে নাটোর, রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অনিয়ম বন্ধে দাবিতে যশোরে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে সংগঠনটির জেলা শহর শাখার উদ্যোগে ভৈরব চত্বর থেকে মিছিল বের হয়। চৌরাস্তা RN রোডে হয়ে মনিহার চত্বরে গিয়ে শেষ হয়। পরে
সংক্ষিপ্ত সমাবেশে জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। রমজানে ভোগ্যপণ্যের দাম স্বাভাবিক রাখা এবং অনিয়ম দুর্নীতি বন্ধে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। খাগড়াছড়ি বাজারে অভিযান চালিয়ে 5 দোকান মালিকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে শহরের শাপলা চত্বর এলাকায় বাজারে রমজানকে সামনে রেখে পণ্যের দাম স্থিতিশীল রাখতে অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে বিক্রি সহ বিভিন্ন অনিয়মে 5টি দোকান মালিকের বিরুদ্ধে মামলা দেয় ভ্রাম্যমাণ আদালত। সব আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি দেওয়া সহ কয়েক দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে রেল স্টেশন সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এ কর্মসূচি করা হয়। এ সময় 1 ঘন্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। তাদের দাবি, সব আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দিতে হবে। এদিকে অবরোধের জন্য চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আধা ঘন্টা পাঘাচং রেল স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। চাঁপাইনবাবগঞ্জে জৈব সার উৎপাদন ও ফসল ব্যবহারে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছে জাপানের নিষ্কাশন ও পরিবেশ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ডক্টর আকিরা সাকাই। শুক্রবার দুপুরে সদর উপজেলার আমারক ও ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর গ্রামে প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় ইকো টয়লেটের ব্যবহার, মানব বর্জ্য থেকে তৈরি জৈব সারে বিভিন্ন ফসল জমিতে ব্যবহারের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এ সময় উপকারভোগী স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আকিরা সাকাই। মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা প্রথম দিনের খবর জানাতে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সে সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিগত বছরের মতো এই বছরও 28 তারিখ মধ্যরাত থেকে অর্থাৎ 1 তারিখ প্রথম প্রহর থেকেই ভোলার মেঘনার 100 কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর 90 কিলোমিটার, মোট 190 কিলোমিটার এলাকার আর অভয়াশ্রমে সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার প্রথম দিনে আমরা আজকে যেটা দেখছি যে মেঘনা নদী অন্য দিনের মতো আর জাল জেলে নেই, অনেকটা জাল জেলে শূন্য অবস্থায় রয়েছে। আমরা ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছঘাট সহ এই এলাকার যে মাছঘাটগুলো রয়েছে সকাল থেকে দেখেছি যে সব মাছঘাটগুলোর বেচা কেনা বন্ধ রয়েছে। এখানে মাছ বেচা কেনার যে আড়তগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। কার্যত গত মধ্যরাত থেকে এই দ্বীপ জেলা ভোলার 2 লক্ষাধিক মৎস্যজীবী 2 মাসের জন্য কর্মহীন হয়ে পড়েছে। প্রতি বছরই এই মার্চ এবং এপ্রিল 2 মাস ভোলার অভয়াশ্রমগুলোতে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে এবং এই সময় বিপুল সংখ্যক জেলে কর্মহীন অবস্থায় কর্মহীন দিন কাটাতে হয় 2 মাস। মৎস্য বিভাগ যেটি জানিয়েছে যে নিষেধাজ্ঞা সফল করার জন্য ইতিমধ্যে তারা 7 উপজেলায় 14টি টিম গঠন করেছে। তারা পর্যায়ক্রমে দিনে রাতে অভিযান পরিচালনা করে তাদের এই নিষেধাজ্ঞা সফল করার চেষ্টা করবে। আজকে সকাল থেকেই তারা কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ এবং উপজেলা ও জেলা প্রশাসনের সমন্বয়ে এই অভিযানগুলো শুরু করেছে। আমরা জেলেদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের আসলে একদিন পরেই রমজান শুরু। এই রমজানের আগ মুহূর্তে দীর্ঘদিনের জন্য যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে এতে তাদের পরিবার পরিজন নিয়ে জীবনযাপনে নানা ধরনের সংকটের মধ্যে পড়তে হবে। এই সংকট মোকাবেলার জন্য তারা সরকারি যে সহযোগিতা আছে, সরকার যে খাদ্য সহায়তা দেয় সেটি যেন দ্রুত সহায়তা দেওয়া হয় সেই দাবি জানিয়েছে। আর মৎস্য বিভাগের তথ্য যে তারা ইলিশ সহ মাছের উৎপাদন বৃদ্ধিতে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা সফল করার জন্য 2 মাস ব্যাপী তারা তাদের এই তৎপরতা অব্যাহত রাখবে। তো আজকে মেঘনার পাড় থেকে অভিযানের প্রথম দিনের সকালে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। তীব্র বাক বিতণ্ডা ও যৌথ সংবাদ সম্মেলন বাতিলের মধ্য দিয়ে শেষ হলো বহুল প্রতীক্ষিত ট্রাম্প জেলেনস্কি বৈঠক। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পথে হাঁটছেন বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। আর জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চাইলেও পুতিনের সঙ্গে কোনো আপোষে যেতে চান না তিনি। উদ্বুদ্ধ পরিস্থিতিতে খনিজ সম্পদ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়নি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। No position to dictate what we're going to feel. We're going to feel very good. We're going to feel very good and very strong. You will feel influence. You're right now not in a very good position. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের শুরুতেই বাক বিতণ্ডা। এতদিন এই দুই রাষ্ট্রনেতার মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই হয়েছে অনেক, কিন্তু এবার কোনো রাগ ঢাক না রেখে মুখোমুখি উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মত পার্থক্য একসময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায়। দুই নেতার বৈঠকের শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন, হয় জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে, তা না হলে ইউক্রেনের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র না থাকলে ইউক্রেনকে একাই লড়তে হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। United States and your people are very brave, but you're either going to make a deal or we're out. And if we're out, you'll fight it out. I don't think it's going to be pretty, but you'll fight it out. But you don't have the cards. But once we sign that deal, you're in a much better position. বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। বলেন, একজন খুনিকে কোনোভাবে ছাড় দেয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেন জেলেনস্কি। একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় জেলেনস্কির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বলেন, জেলেনস্কির মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। ওভাল অফিসে বসে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন ভ্যান্স। এ সময় উচ্চস্বরে জেলেনস্কি উত্তর দেন, অনেকবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ দিয়েছে ইউক্রেন। You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. This entire meeting? No, in this entire meeting, have you said thank you? হোয়াইট হাউসের রীতি অনুযায়ী বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতার মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। যদিও ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, যেদিন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন। যেমন সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ইতিবাচক দিকে গড়াচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভবিষ্যৎ গাজার ভিডিও নিয়ে বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। বাস্তুচ্যুত করার প্রতিবাদ করেছে জর্ডানের বাসিন্দারাও। এদিকে রমজানকে কেন্দ্র করে যেভাবে পারছেন প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসী। 15 মাসের যুদ্ধে শুধু স্বজনদেরই নয়, মাথার উপরের ছাদ, সহায় সম্বল সবই হারিয়েছেন গাজাবাসী। দুমুঠো খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে বৈদেশিক ত্রাণের উপর। তবুও নানা প্রতিকূলতার মধ্যেই পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর প্রস্তুতিতে মেতে উঠেছেন তারা। ধ্বংসস্তূপের মধ্যেই খেজুর, বাদাম, মশলাদি সহ বিভিন্ন উপকরণের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পবিত্র এই মাসটি নিরাপদে কাটুক, এমনটাই প্রত্যাশা তাদের। সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা, যেন এই এক মাসে কোনো হামলা না হয় আমাদের ওপর, যেন আমরা সময় মতো ত্রাণ হাতে পাই। আমাদের এখানের পরিস্থিতি অত্যন্ত খারাপ, এর সঙ্গে যোগ হয়েছে হাড় কাঁপানো শীত। এদিকে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা এখনো মেনে নেয়নি ফিলিস্তিনিরা। এর মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজের স্বপ্নের গাজা কেমন হবে তার একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইল থেকে আপলোড করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গাজাবাসী। মার্কিন প্রেসিডেন্ট যাই বলুক না কেন, কোনো মতেই তারা নিজের মাতৃভূমি ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন বাসিন্দারা। তাদের পাশে এসে দাঁড়িয়েছে জর্ডানবাসীও। শুক্রবার দেশটির আম্মানে জড়ো হয়ে গাজাবাসীদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে আন্দোলন করেন শত শত জর্ডানবাসী।
এদিকে মিশরের কায়রোতে শুরু হয়েছে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, যদিও চুক্তির দ্বিতীয় দফা শুরু হবে কিনা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাতীয় স্থবির শিল্পায়নের সংকট থেকে বের হতে পারছে না জার্মানি। একই সঙ্গে কর্মস্থানের সুযোগ কমে আসায় বেকারত্ব বেড়েই চলছে। তবে অর্থনীতির সংকট আরও গভীর হওয়ার আগে দেশটির নবনির্বাচিত সরকার পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা বাসিন্দাদের। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। গেল বছরের মাঝামাঝি সময় থেকেই কর্মহীনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে জার্মানিতে। সেই সঙ্গে অবিশ্বাস্য হারে কমেছে কর্মসংস্থানের সুযোগও। অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে শিল্পায়ন না হওয়া, পুরনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ, উৎপাদন কমে যাওয়া এবং রফতানিতে ধস নামায় জার্মানির অর্থনীতির রুগ্নদশা কাটছে না। দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা বুন্ডেস আগেন্টুয়ার ফর আরবাইটের সভাপতিমণ্ডলীর সদস্য ড্যানিয়েল ট্যাক্সেনবার্গ জানান, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতেই দেশ জুড়ে বেকারত্বের হার যেমন ছিল এখনো তেমনটাই রয়ে গেছে। তিনি আরো জানান, দেশটির 16টি অঙ্গরাজ্যে কর্মহীনের সংখ্যা প্রায় 30 লাখ। দেশটির বর্তমান পরিস্থিতিকে 2015 সালের বেকারত্বের হারের সঙ্গে তুলনা করেন ট্যাক্সেনবার্গ। জার্মানির কর্মসংস্থান ব্যুরোর তথ্য মতে, জার্মানির ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের সঙ্গে জড়িত কর্মীদের বড় একটি অংশ চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। অনেকে আবার যোগ দিয়েছেন খণ্ডকালীন চাকরিতে। শিল্পায়নের স্থবিরতা, রফতানি পণ্যের উৎপাদন কমে যাওয়া, জ্বালানি শক্তির আকাশচুম্বী দাম ও মুদ্রাস্ফীতির কারণেই চাকরির বাজারের পরিসর কমে আসছে বলে জানান বিশেষজ্ঞরা। সাধারণ কর্মীদের পাশাপাশি বিশেষ কাজে দক্ষ কর্মীরাও চাকরি হারাচ্ছেন বলে জানান তারা। বিশেষ করে দেশটির গাড়ি নির্মাণ খাতে চাকরি হারানো শ্রমিকের সংখ্যা এরই মধ্যে 20% ছাড়িয়েছে বলে জানা যায়। জার্মানির আরবাইটসগেবার বা চাকুরিদাতা সমিতির সভাপতি রাইনার ডুলকার জানান, অর্থনীতির এই ভঙ্গুরতা ও কর্মহীনতার এই চিত্র জার্মানির মতো দেশের জন্য অশনি সংকেত। এদিকে শিল্প খাতে মেড ইন জার্মানির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পণ্য প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের নির্বাহী সিদ্ধান্ত। ট্রাম্পের এই আগ্রাসী শুল্ক নীতি ইইউ সহ জার্মানির জন্য কার্যকর হলে জার্মানির অর্থনীতি থমকে যাওয়ার আশঙ্কা কর্মসংস্থান বিশ্লেষকদের। তবে সময় থাকতে শিল্প খাতে জ্বালানি শক্তির দাম কমানো, নতুন করে ঋণ না করা, করের হার কমিয়ে দেয়া, শিল্পায়নের সংকট নিরসন, অবসর ভাতা বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। এই অবস্থায় জার্মানির নতুন প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। গত বেশ কিছুদিন ধরেই জার্মানিতে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কারখানা, সেই সাথে বেড়েই চলেছে চাকরি হারানো মানুষের সংখ্যা। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এদেশের নতুন সরকার, সেই সাথে আগামী চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জ অর্থনীতির এই ভগ্নদশার চিত্র সত্যিই পাল্টাতে পারবেন কিনা সেটি সময় বলে দেবে বলে মনে করছেন এদেশের অর্থনীতিবিদরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মঙ্গল গ্রহে প্রাচীন মহাসাগরের অস্তিত্বের প্রমাণ পাওয়ার দাবি করেছেন চীনা গবেষকরা। চীনের ঝুরং রোভারের পাঠানো বিভিন্ন তথ্য বিশ্লেষণের পর এমন দাবি করেন তারা। চীনের এরোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউট জানায়, নতুন এই তথ্য প্রমাণ বলছে একসময় মঙ্গল গ্রহে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া ছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে পানি থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গল গ্রহের পরিবেশ কেমন ছিল তা জানতে 2021 সালের মে মাসে ঝুরং রোভার নামের একটি বিশেষ যান পাঠায় চীন। এবার সেই রোভার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে চীনা গবেষকদের দাবি, মঙ্গল গ্রহে প্রাচীন মহাসাগরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। মঙ্গলের উত্তর গোলার্ধের ইউটোপিয়া প্ল্যানেশিয়া অঞ্চলের ভূমির নিচে 10 থেকে 35 মিটার গভীরে পাওয়া গেছে একাধিক স্তরের বাঁকা পাললিক গঠন। শুক্রবার চীনের এরোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউট জানায়, এই গঠন পৃথিবীর উপকূলীয় অঞ্চলে পাওয়া পাললিক স্তরের মতো, যা সাধারণত দীর্ঘস্থায়ী জলাধারে তৈরি হয়। গবেষকদের দাবি, এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে একসময় মঙ্গলে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া ছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে পানি থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্র থাকার কারণে মঙ্গল গ্রহে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ ছিল বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। ঝুরং রোভারটি 2020 সালে মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হয়। 2021 থেকে 2022 সাল পর্যন্ত ইউটোপিয়া প্ল্যানেশিয়া নামের একটি এলাকায় অবস্থান করে তথ্য সংগ্রহ করে রোভারটি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এবার কলকাতায় মাটির তলদেশ দিয়ে পাইপলাইনের রান্নার গ্যাস সরবরাহ করা হবে। আগামী বছর থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহের কাজ শুরু হবে বলে জানা গেছে।
এ নিয়ে বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত গ্যাস দিয়ে নির্বিঘ্নে রান্না করা। সাধারণ মানুষের সেই স্বপ্ন এবার বাস্তবায়ন হতে চলেছে। বাংলাদেশের মতো কলকাতাতেও মাটির তলদেশ দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস। বহু বছরের এই প্রত্যাশা পূরণে কাজ করছে স্থানীয় প্রশাসন। কলকাতার পাশাপাশি রান্নার গ্যাস সংযোগ দেয়া হবে উত্তর ২৪ পরগনা জেলার বেশ কয়েকটি এলাকাতেও। এতে যুক্ত হবে বারাসাত, ব্যারাকপুরের বাসিন্দারাও। প্রত্যেক বাড়িতে মিটার রিড করে মাস শেষে বিল দিতে পারবেন গ্রাহকরা। মানুষ একটু কম পয়সায় গ্যাস পাবে, কারণ হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট লাগে না। দ্বিতীয়ত হচ্ছে এই যে কানেকশনগুলো গেল লিক প্রুফ হবে, এতে লিকের সম্ভাবনা একটু কম ঘরের মধ্যে। খুব সুখবর। এবং যে লাইনের পর লাইনে দাঁড়িয়ে মানুষ যে হয়রানি, সেখান থেকে হয়তো মানুষ অনেকটাই রিলিজ পাবে। ভারতীয় গণমাধ্যম বলছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে কলকাতাবাসী বাড়িতে পাইপলাইনে গ্যাস সংযোগ পাবেন। এর মধ্যে প্রায় ৭৫০ কিলোমিটার গ্যাস পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। তবে মেগাসিটির অভ্যন্তরে লাইন বসানোর কাজ শুরু হবে মার্চ-এপ্রিল থেকে। এ দায়িত্ব পেয়েছে বেঙ্গল গ্যাস কেমিক্যাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। এই ব্যবস্থার মাধ্যমে বিশেষ একটি বা দুটি কোম্পানিকে যাতে সুবিধা করে দেওয়া হয়, নির্দিষ্টভাবে বলতে চাই, এই পদ্ধতির মাধ্যমে যাতে আদানি আম্বানির মতো গ্রুপকে সুবিধা করে দেওয়া না হয়, যাতে আমাদের রাষ্ট্রায়ত্ত যে গ্যাস সংস্থা আছে তারা যাতে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। ভারতে ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্তান পেট্রোলিয়াম সিলিন্ডারে ভরে রান্নার গ্যাস সরবরাহ করে। 14.2 কেজি ওজনের প্রতি সিলিন্ডারের দাম 830 রুপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের সভ্যতা গড়ে উঠেছে লাইব্রেরি ঘিরে। দেশটির প্রতিটি অঞ্চল ও এলাকা ভিত্তিক সরকারি গ্রন্থাগার সে কথারই জানান দেয়, যেখানে বিনামূল্যে বই পড়া ও নেয়ার অফুরন্ত সুযোগ মেলে। ফলে শিশু থেকে বৃদ্ধ সব বয়সীর আনাগোনায় মুখরিত থাকে গ্রন্থাগারগুলো। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের নাগরিক আলতামির ইসলাম নুরাজ ৩য় শ্রেণীর শিক্ষার্থী। একাই এসেছে নিজ আবাসিক এলাকার সরকারি গ্রন্থাগারে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেছে নিচ্ছেন পছন্দের বই। আমি আসি হচ্ছে স্কুলের পরে আর ছুটির সময়। আমার কমিক্স পড়তে ভালো লাগে, কারণ তোমার অনেক সময় থাকবে, তোমার কিছু করার নাই, তাহলে ফোন না দেখে তুমি হচ্ছে বই পড়তে পারো। নুরাজের মতো ফিনল্যান্ডে বসবাসরত যে কেউ এভাবে বই সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে। তবে পড়া শেষে ফেরত দিতে হবে মাসখানেকের মধ্যে। ফিনল্যান্ডের প্রতিটি এলাকায় এমন গ্রন্থাগার চোখে পড়বে হরহামেশায়। বাসিন্দারা নিজ এলাকার গ্রন্থাগারের সদস্য হতে পারবেন কোনো রকম টাকা ছাড়াই। রাষ্ট্রীয় উদ্যোগে বাংলাদেশের পাড়া মহল্লাগুলোতে এমন সরকারি গ্রন্থাগার গড়ে তোলা হলে ইউরোপের মতো সভ্যতার চর্চা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। এই যে কালচারটা এটা তৈরি করছে, তাতে হয়েছে কি মানুষের মধ্যে বই কেন্দ্রিক প্রবণতা বাড়ছে। এদের মায়েরা এখনো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বই পড়ে। এদের রেস্টুরেন্টগুলোতে এখনো বই পাওয়া যায়, বই পড়ার জন্য কফি শপেও বই পাওয়া যায়। তাতে করে হয়েছে কি এদের মননে অসাধারণ এক পরিবর্তন এসেছে। ৫৬ লাখ বাসিন্দার জন্য প্রায় ১০০০ খানেক সরকারি গ্রন্থাগার রয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ডে। ইউরোপের সবগুলো লাইব্রেরিতে এরকম একটি বিশেষ তাক থাকে, যেখান থেকে আপনি চাইলে বিনামূল্যে বই নিতে পারবেন, ফেরত দিতে হবে না। আর এর মাধ্যমেই তারা বই পড়ার প্রতি মানুষের আগ্রহ জাগিয়ে তোলে। আর ইউরোপের এগিয়ে যাওয়ার পেছনে এটি বড় নিয়ামক বলে মনে করেন শিক্ষাবিদরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এদিন গণমাধ্যম এড়িয়ে গেছেন সবাই। চ্যাম্পিয়ন্স হওয়ার অলিক স্বপ্ন দেখে টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ, তবে ফলাফল ছিল খুবই বাজে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে একই রেজাল্ট করে শান্ত বাহিনী, যার ফলে এক ম্যাচ হাতে রেখে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। টুর্নামেন্টের মাঝে সিনিয়রদের দায়িত্বহীন ব্যাটিং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
টি-20 লিগে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। 10 মার্চ শুরু হবে এশিয়ান লিজেন্ডস টি-20 লিগ। 12 মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে আশরাফুল তামিমদের মুখোমুখি হবেন মিস্টার 75। লাল সবুজের জার্সিতে খেলে হয়েছেন বিশ্বসেরা সাকিব আল হাসান দেশের ক্রিকেটকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই সাকিবই আসতে পারছেন না নিজ দেশে, জায়গা হারিয়েছেন জাতীয় দল থেকে, কারণ তার রাজনৈতিক পরিচয়। তবে এবার মিস্টার 75 ভিন্ন এক লিগে নামতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে। মাঝে গুঞ্জন চাউর হয়েছিল যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান। সেটা তিনি নিজেই খোলাসা করেছেন, খেলছেন না যুক্তরাষ্ট্রের হয়ে। এরপর ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দলবদলে অংশ নিয়েও নাম সরিয়ে নেন। মার্চে সাবেকদের নিয়ে এশিয়ান লিজেন্ডস টি-20 লিগে বাংলাদেশ টাইগার্স নামে খেলতে যাবে বাংলাদেশ, যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া দলটার স্কোয়াডে আছেন তামিম ইকবাল, নাদিস চৌধুরীরা। তবে জায়গা হয়নি সাকিব আল হাসানের। নিজ দেশের হয়ে খেলার সুযোগ না হলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের গুরুত্ব ঠিকই বোঝেন আয়োজকরা। পোস্টার বয়ের খেলা মানে লিগের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাওয়া। তাই তো এমন একজন ক্রিকেটারকে বাইরে রেখে লিজেন্ডস লিগ তা তো ভাবাই যায় না। গণমাধ্যমের খবর, এশিয়ান লিজেন্ডস টি-20 লিগে সাকিবকে দলে ভিড়িয়েছে এশিয়ান স্টার্স। সাকিব ছাড়াও যে দলে আছেন কেদার যাদব, লাহিরু থ্রিমান্নে, এছাড়া অলোক কাপালেরও খেলার কথা রয়েছে সে দলে। যদিও এখনও সাকিবের খেলার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি সাকিব কিংবা এশিয়ান স্টার্স দলের পক্ষ থেকে। আগামী 10 মার্চ ভারতের রাজস্থানে শুরু হওয়ার কথা এশিয়ান লিজেন্ডস টি-20 লিগ। উদ্বোধনী দিনই ম্যাচ খেলবে এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে তাদের ম্যাচ টুর্নামেন্ট শুরুর 2 দিন পর। গণমাধ্যমের খবর অনুযায়ী সে ম্যাচে তামিম আশরাফুলদের বিপক্ষে দেখা যাবে সাকিব আল হাসানকে। তামিম হোসেন, সময় সংবাদ। নারী ফুটবলের খবর। হারলেও শক্তিশালী সংযুক্ত আমিরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অনুশীলনে তরুণ দলের ফুটবলারদের ভুলগুলো নিয়ে বাড়তি কাজ করছেন কোচ পিটার বাটলার। একটা শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আক্ষেপ বরাবরই করতেন সাবিনা সহ সিনিয়র ফুটবলাররা। টানা সাফ জয়ের পর বাফুফেও বেশ ভালোভাবেই আমলে নিয়েছে বিষয়টা। আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ। তবে এমন ম্যাচের জন্য যারা সবচেয়ে বেশি কথা বলেছিলেন, বিদ্রোহ করে তারাই নেই স্কোয়াডে। তবে প্রথম ম্যাচ হারলেও আফসোস নেই কোচ পিটার বাটলারের। তরুণ ফুটবলারদের নিয়ে হারের কারণ বের করে ফেলেছেন ইংলিশ কোচ। অনুশীলনে সবার সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করেছেন তিনি, দিয়েছেন নতুন টোটকা। শেষ ম্যাচের আগে প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট ফুটবলাররা। অনেক কিছুই শিখতে পারছি, আর আমাদের কোচ আমাদের মাঠে কি কি ভুল হয়েছে তা ধরায় দিছে আজকে প্র্যাকটিসে। তো সবকিছু মিলিয়ে ভালো। এরকম আমরা যদি আরো ভালো বেটার টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি তাহলে আমাদের ইমপ্রুভ হবে। টানা 6 ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিনিয়র ফুটবলারদের অনুপস্থিতি প্রভাব ফেললেও সবাইকে ভুল প্রমাণ করার অপেক্ষায় পিটার বাটলার। উইন্ডোর বাইরে হলেও ফুটবলারদের প্রত্যাশা শক্তিশালী দলের বিপক্ষে শেষ ম্যাচে জয় তোলা। নেক্সট টার্গেট প্রথম ম্যাচ যেহেতু জানা ছিল না, তো আমরা সেই ভুলগুলা মানে কোথায় কোথায় আমাদের ভুল ছিল সেগুলো শিখতে পারছি। এবং আমাদের মিটিং আমাদের কোচ সেভাবে আবার ইনফরমেশন দিবেন, এবং আমাদের যেগুলো ফার্স্ট ম্যাচে ভুল হয়েছে সেগুলো চেষ্টা করবো সামনের ম্যাচে যাতে না হয়। অবশ্যই টার্গেট থাকবে সবার উইন করা। রোববার শেষ প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। তামিম হোসেন, সময় সংবাদ। হাজারো দর্শকের উপস্থিতিতে ঠাকুরগাঁও বড় মাঠে অনুষ্ঠিত হলো জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। রংপুরকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর জেলা ফুটবল দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। জিয়াউর রহমান বকুলকে সঙ্গে নিয়ে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহ রিপোর্ট।
হাজারো দর্শকের উপস্থিতি জানান দিচ্ছে ফুটবলের জনপ্রিয়তা। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঘিরে সমর্থকদের এই উচ্ছ্বাস। মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফাইনাল ম্যাচে যোগ করে বাড়তি রং। ঠাকুরগাঁও বড় মাঠে আয়োজিত রংপুর বিভাগের এই টুর্নামেন্টের ফাইনালে যোগ দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল, সঙ্গে ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ দলীয়করণ করে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। খেলাধুলাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই একটি খেলার, একটি সংস্কৃতির সুষ্ঠু বিকাশের মাধ্যমে একটি গর্বিত এবং একটি বলিষ্ঠ জাতি হিসেবে তৈরি করার উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই খেলা, সে কারণে এই খেলার মান গুণগত অনেক উচ্চতায় উন্নীত হয়েছে। বাফুফে সভাপতি তাবিত আউয়াল বলেন, সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে কাজ করছেন তারা। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে তরুণদের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনে সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে বলেও জানান তিনি। আমরা সবাই ঐক্য হয়ে একসাথে হয়ে আসলে প্রমাণ করছি যে বিগত ফাঁসিবাদের দুর্নীতি এবং ফাঁসিবাদের কালো মেঘটা আসলে চিরবিদায় হয়ে গিয়েছে। সেটার প্রমাণ হলো আজকে যে আমরা খোলা মনে এই মাঠে আমরা খেলছি। যেটা প্রমাণ হলো যে গ্যালারিতে নির্ভয়ে এবং আনন্দময় একটা পরিবেশে মহিলা পর্যন্ত দর্শক হিসাবে শামিল হয়েছে। পরে দিনাজপুর ও রংপুর জেলার মধ্যকার ফাইনাল খেলার উদ্বোধন করেন তারা। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ, উপভোগ করেন দর্শকরাও। খেলার পুরো সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে, যেখানে রংপুরকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর জেলা ফুটবল দল। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল এবং অন্যান্য অতিথিরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজনীতিতে প্রতিযোগিতা বাড়াবে তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি মত। রাজনীতিকদের নতুন দলে সরকারি পৃষ্ঠপোষকতা যেন না থাকে প্রত্যাশা। কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে 24-এর হালনাগাদ তালিকাতেই করতে হবে ভোট। নিবন্ধন আইনেও আসবে সংশোধন। সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে শুরু পবিত্র রমজান। মক্কা মদিনার মসজিদে মসজিদে মুসল্লিদের তারাবি নামাজ আদায়। বাংলাদেশে রোজা শুরু হতে পারে কাল। You're gambling with World War III, and what you're doing is very disrespectful to the country, this country. ট্রাম্প জেলেনস্কি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়। কিয়েভ মস্কো শান্তি চুক্তির তাগিদ মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতি চাইলেও রাশিয়ার সঙ্গে আপোষে নারাজ ইউক্রেন। এ ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।